আলোচনার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অর্ঘ্য মিত্র তরফদার। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন এক্সফোর্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ। সাইফুল্লাহ খান সাইফ, স্বাগত আপনাকে আজকে আমাদের এই প্রশ্নোত্তর পর্বে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, একই সাথে গ্রিন টিভির সকল দর্শককে ধন্যবাদ। আমি প্রথমেই নির্বাচনের বিষয় নিয়ে আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। 2026 সালের নির্বাচন কিন্তু বাংলাদেশের ইতিহাসের পট একেবারেই পরিবর্তন করে ফেলেছে এবং বাংলাদেশের মানুষও সেই পরিবর্তনটা চায় যে একটা নতুন পরিবর্তন আসুক, একটা নতুন সরকার গঠন হোক। একজন মাঠ পর্যায়ের কর্মকর্তা হিসেবে এই নির্বাচনের পরিবেশ এবং সাধারণ মানুষের অংশগ্রহণ কেমন ছিল এবং সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? দেখুন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটি নির্বাচন হয়েছে যেখানে ইলেকশনের দিন কোনো ধরনের মার্ডার হয় নাই। এটা আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসের জন্য একটি মাইল ফলক। এবং আপনি যখন মাঠ পর্যায়ে গিয়ে দেখবেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছে এবং মানুষ খুবই আগ্রহের সহিত। আমি প্র্যাকটিক্যালি অনেক জায়গায় ভিজিট করেছি, সেখানে দেখলাম মানুষ হুইল চেয়ারে করে, যাদের মানে আসার কথা না, তারাও এসেছে। অন্য সময় হতো কি যে আমার ভোট আরেকজন দিয়ে দিবে, বাট এই প্রথম মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসেছে, এটার একমাত্র কৃতিত্ব আমি দুইটা ব্যক্তিকে দিতে চাই। সেই দুইটা ব্যক্তি হলো, প্রথমে আমি বাংলাদেশ সেনাবাহিনীর সম্মানিত সেনাবাহিনী প্রধান অ্যাজ এ হোল বাংলাদেশ সেনাবাহিনী, এবং দ্বিতীয় আমাদের সদ্যবিদায়ী প্রধান উপদেষ্টাকে দিতে চাই। কারণ বাংলাদেশের ইতিহাসে আমরা পর্যালোচনা করে দেখতে পাই যে যখন ইলেকশন হয় তখন মার্ডার হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, আগুন লাগবে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যেটা আমরা দেখে এসেছি যে, বাট এই প্রথম যেটা হয়েছে, সম্মানিত সেনাবাহিনী প্রধান ওনার ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে জুনিয়র অফিসারদেরকে এবং সিনিয়র অফিসারদেরকে সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। সে যে দলের হোক না কেন, সে যেই মতের হোক না কেন, মানুষের ভোটাধিকারকে সম্পূর্ণরূপে অবাধ নিরপেক্ষ করে তুলতে হবে। এজন্য আমি মনে করি যে এটা কৃতিত্ব বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য বেসামরিক যে অ্যাডমিনিস্ট্রেশন তাদেরকে দিতে চাই। নবনির্বাচিত সরকারের কাছে একদম তরুণ এবং দেশপ্রেমিক কর্মকর্তা হিসেবে আপনার ব্যক্তিগত এবং পেশাগত কি কি প্রত্যাশা আপনি রাখতে চাচ্ছেন? দেখুন, সরকার যখন গঠন করে মানুষের প্রত্যাশা বেড়ে যায়। আর যেহেতু তারেক রহমান সেনা পরিবারের সন্তান, তো সেজন্য ওনার কাছে প্রত্যাশাটা আরেকটু বেশি। কারণ আমরা দেখে এসেছি যে এর আগে জেনারেল জিয়াউর রহমান যেভাবে সেনা পরিবার থেকে দেশকে পরিচালনা করেছে, এবং ওনার যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান, ওনার কাছে মানুষের প্রত্যাশাটা একটু বেশিই থাকবে। সেই প্রত্যাশার জায়গা থেকে প্রথম যে জিনিসটা বর্তমানে আমাদের পাবলিক পারসেপশন, জনগণ চাচ্ছে, সেটা হলো আমাদের দেশে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন। যে মবের কালচার ছিল সেটি বন্ধ করা, জনগণ যে পুলিশের উপর যে আস্থা ছিল না সেই আস্থাটা ফিরিয়ে আনা, এবং একই সাথে বাংলাদেশের যে ব্যবসায়ী জগতে ব্যবসা যে একটা স্থবির পর্যায়ে চলে গিয়েছে সেটাকে স্টেবল করা। এবং একই সাথে আমি সর্বশেষ আরেকটি পয়েন্ট জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছি যে আপনার বাবা যে উদ্দেশ্যে, যে ভিশন, যে এম ছিল, সেই এমটা আপনি বাস্তবে পরিচালনা করুন। আমাদের প্রত্যাশা শুধু জেনারেল জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আপনি এই বাংলাদেশকে পরিচালনা করুন। এটি বাংলাদেশের সকল জনগণ এই প্রত্যাশাই করে আপনার কাছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে, মানে নতুন বাংলাদেশটাকে আরো সুন্দর করে তুলতে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করতে নতুন সরকারের প্রথম 100 দিনের কি ধরনের ভূমিকা থাকা উচিত বলে আপনি মনে করছেন? দেখুন, প্রথম 100 দিনের মধ্যে আমি মনে করি যদি কোনো দেশের একজন প্রধানমন্ত্রী চায়, সেটা একদিনেও সম্ভব হয়। আমরা একদিনেও অনেক কিছু চাই, কিন্তু 100 দিনের স্পেসিফিকলি বলা যায় না। বাট একটা জিনিস আমি আপনাকে বলতে পারি, প্রথম তারেক রহমানের প্রথম বাকেট লিস্টে আসবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, দ্বিতীয় আসবে যে অর্থনীতির উন্নয়ন, অর্থনীতি যে স্থবির পজিশনে আছে সেটাকে ডেভেলপ করা, থার্ডলি আসবে হলো আমাদের প্রতিরক্ষা নীতিকে শক্তিশালী করা এবং পররাষ্ট্রনীতিকে শক্তিশালী করা। কারণ আপনি দেখেন বর্তমানে আমাদের যে শক্তিশালী পররাষ্ট্র নীতি নেই আমি মনে করি। কারণ আমরা সবসময় চিন্তা করি পাকিস্তান, না হয় ইন্ডিয়া, না হয় চায়না, না হয় আমেরিকা। সেই জায়গা থেকে ডেফিনেটলি আমি জিওপলিটিক্যালি আমাকে ইনভলভ হতে হবে, বাট কম্প্যারিজন টু আদার্স কান্ট্রিজ আমরা দেখি যে বাংলাদেশে সেটা হয় কি, আমরা অন্যান্য দেশের প্রতি একেবারে ঝুঁকে পড়ে যাই।
আমি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের জনগণ, আগে আমারটা আমি বুঝবো, তারপরে আমি অন্য দেশের সাথে আমার বন্ধুত্ব হবে না, শত্রুতা হবে, সেটা পরবর্তীতে হবে। তো সেজন্য আমি মনে করি যে প্রথমে আমার বাংলাদেশের প্রতিরক্ষা নীতি এবং পররাষ্ট্রনীতি এই দুটো আমার ঠিক করা। কারণ আমাদের দেশের এই যে যত ধরনের অন্যায় রাহাজানি যেটা হচ্ছে, সেটা কিন্তু বহির্বিশ্বের ইন্ধনে হচ্ছে। আমি আপনার মধ্যে কিন্তু ইন্ধনটা কেউ লাগাচ্ছে না, লাগাচ্ছে হলো বহির্বিশ্ব থেকে কিন্তু প্রেসক্রিপশনটা আসে, এবং সেই প্রেসক্রিপশনটা কিন্তু আমাদের দেশের মানুষের জন্য ক্ষতিকর। আমি মনে করি না যে বাংলাদেশের মানুষ খুবই শান্তিপ্রিয় মানুষ, কিন্তু এই শান্তিপ্রিয় মানুষের কিছু অশান্তি সৃষ্টি হয়, বহির্বিশ্বের কিছু প্রেসক্রিপশন যখন বাংলাদেশে ইনকালকেট করা হয়, তখনই কিন্তু এই ধরনের অশান্তি ক্রিয়েট হয়। তো সেজন্য বলবো আমাদের প্রতিরক্ষা এবং পররাষ্ট্রনীতিটাকে এই মুহূর্তে স্ট্রং করা প্রয়োজন। রিসেন্ট হলো নির্বাচনের আগে জনগণের মনে এক ধরনের আশঙ্কা ছিল যে কোনো রকমের নাশকতা হতে পারে, বিগত 17 বছরে যেরকমটি হয়ে আসছে প্রত্যেকটি নির্বাচনে। তো রাজপথে যখন উত্তাপ তৈরি করে, তখন আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর উপর কোন ধরনের চাপ সৃষ্টি হয়, এবং সম্ভাব্য এই সংকট মোকাবেলায় রাষ্ট্রের প্রস্তুতি কেমন হওয়া উচিত? দেখুন, বাংলাদেশ সেনাবাহিনী জনগণের শেষ আশ্রয়স্থল। ইট ইজ কল্ড দ্যাট লাস্ট রিসোর্স অফ দ্য পিপল। তো সেই জন্য যখনই বাংলাদেশের ক্লান্তি নগরা আসে, তখনই কিন্তু আমরা লাস্ট রিসোর্সকে আমরা ইউটিলাইজ করি। তো এই মুহূর্তে আমি মনে করি যে বিগত যে ইউনিট টু সিভিল পাওয়ারের আওতায় যে ধরনের সহযোগিতা করা হয়েছে বেসামরিক প্রশাসনকে, আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনী খুবই সুন্দর ভূমিকা পালন করতে পেরেছে, যেটা আমরা জুলাই গণ অভ্যুত্থানে দেখেছি এবং সর্বশেষ এই নির্বাচনে আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে বলবো আমাদের সেনাবাহিনীর প্রস্তুতি আরও ঢেলে সাজানো উচিত। আপনি দেখেন যে রামপুরা, বনশ্রী, তারপরে গুলশান, যে এইসব এলাকায় যে ক্যাম্পগুলো করা হয়েছে, ওই ক্যাম্পে থাকে মাত্র 17 থেকে 18 জন। এর মধ্যে তাদের ইনসাইড ডিউটি থাকে, আউটসাইড ডিউটি কম, যার কারণে হলো পেট্রোলিং কম যেতে হয়, কম যাওয়ার কোনো স্কোপ নেই। তো আমার যদি রিসোর্সটা বেশি থাকে, আমার যদি ইকুইপমেন্ট বেশি থাকে, তখনই আমি পাবলিককে সার্ভ করতে পারবো। তো যখনই আমি মনে করি ইউনিট টু সিভিল পাওয়ারের আওতায় সেনাবাহিনীকে ডেপ্লয় করা হয়, বাট তার আগে তার রিসোর্সকে আপনি এনরিচ করতে হবে, যাতে জনগণ প্রকৃত অর্থে ইউনিট টু সিভিল পাওয়ারের আওতায় যে সেবাটা পাওয়া উচিত সেটা পাচ্ছে সেনাবাহিনীর কাছ থেকে। একই সাথে বলছে সেনাবাহিনী মাঠে আছে, সেনাবাহিনী কিছু করছে না, সেনাবাহিনী জাস্ট চুপ হয়ে আছে। বাট আমার যে রিসোর্স আছে, সেই রিসোর্সকে আমি ইউটিলাইজ করার জন্য আমার তো সেই রিসোর্স নেই। আমি তো একই সাথে 5 জায়গায় আমি পেট্রোল রান করতে পারছি না। আপনার একটা জায়গায় গন্ডগোল, আমি এখানে পাঠাচ্ছি, আরেকটা জায়গায় হচ্ছে। তো সেই জায়গাগুলোতে যখন আমার রিসোর্স থাকবে, ফুল রিসোর্স থাকবে, তখনই পসিবল যে ইউনিট টু সিভিল পাওয়ার আওতায় সেনাবাহিনী পূর্ণাঙ্গ তার যে স্ট্রেংথ, পূর্ণাঙ্গ যে ক্যাপাসিটি, সেটাকে ইউটিলাইজ করা। অন্তর্বর্তীকালীন সময়ে সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় যে ভূমিকা পালন করেছেন, সেটিকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? অন্তর্বর্তীকালীন সময়ে সরকারের সময় যে ভূমিকা পালন করেছে, আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর ভূমিকা, এত সুন্দরভাবে কোনো গভর্নমেন্ট এবং কোনো বাহিনী পারে নাই। আপনি দেখেন 5 অগাস্টের পরবর্তী সময়ে বিভিন্ন অফিসের ডিসি, এসপি, ইউনো, ম্যাজিস্ট্রেট, ইভেন পুলিশ ক্যান্টনমেন্টে গিয়ে আশ্রয় নিয়েছে। থানাগুলোতে নন ফাংশনাল ছিল, থানাগুলো একদম ব্রেকডাউন হয়ে গিয়েছিল, থানার ওসিরা পর্যন্ত পলাতক ছিল। হ্যাঁ, এই যে আমি এই বিষয়ে একটু বলতে চাই, তো পুলিশ এবং অন্যান্য বাহিনীর অনুপস্থিতিতে সেনাবাহিনী যেভাবে সিভিল প্রশাসনকে সাহায্য করেছে, দীর্ঘমেয়াদে এটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থার উপর কি কোনো প্রভাব ফেলেছে? হ্যাঁ, ডেফিনেটলি। কারণ দেখুন, সেনাবাহিনী কিসের জন্য তৈরি করা হয়েছে? প্রতিরক্ষার জন্য করা হয়েছে। তাকে আপনার হলো এই যে পুলিশিং কাজের জন্য দেওয়া হচ্ছে না। কারণ একটা সেনাবাহিনীর ভিতরে তার 3 মাস পর তার ট্রেনিং প্রয়োজন হয়, তার কোর্স করার প্রয়োজন হয়, তার ক্যাডার যেগুলো, এই জিনিসগুলো যদি করা না হয়, তাহলে সে প্রতিরক্ষার জন্য ফিট না। সে বহির্বিশ্বের এনিমিকে কিভাবে ফেস করবে? কারণ আপনার দীর্ঘ সময় যখন একটা সেনা সদস্য বাহিরে থাকে, তখন তার ভিতরে অনেকগুলো চেঞ্জেস আসে। কারণ সে একটা ডিসিপ্লিনের মধ্যে ছিল, সে উইদিন ক্যান্টনমেন্টে তার কোর্স ক্যাডার, তার ডেলি রুটিন ছিল এক ধরনের, আর বাহির ইউনিট টু সিভিল পাওয়ার আওতায় আসলে তখন অন্য ধরনের হয়ে যায়। তো সেজন্য দীর্ঘমেয়াদী এটার মনস্তাত্ত্বিক প্রভাব পড়ে। তো সেজন্য আমি মনে করি যে দীর্ঘদিন সেনাবাহিনীকে ব্যারাকের বাইরে রাখা উচিত না। একটা যখন দেশের ক্লান্তি নগরের কাজ কমপ্লিট হয়ে যাবে,
তখন আবার সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাওয়া উচিত। কারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে সেনা সদস্যদের কিন্তু দীর্ঘ সময় জনসম্মুখে কিন্তু থাকতে হয়েছে। তো এতে করে বাহিনীর অভ্যন্তরীণ প্রশিক্ষণে পেশাদারিতে আপনি মনে করেন যে এক প্রকার চ্যালেঞ্জ তৈরি হয়েছে? চ্যালেঞ্জ তৈরি হচ্ছে ডেফিনেটলি। কারণ এই চ্যালেঞ্জটা আমি মনে করি যে হলো, আপনি দেখেন আমাদের যে পরিমাণ সেনা সদস্য আছে ভিতরে, আই মিন উইদিন ক্যান্টনমেন্ট, সেটা কমপ্লিটলি এর মধ্যে 80% কিন্তু বাহিরে ডিপ্লয় করা হয়ে যাচ্ছে। তো ইনসাইড দ্য ক্যান্টনমেন্ট যে ফাংশনটা, সেটা কিন্তু চলমান। তো একজনের কাজ আপনার 10 জনের কাজ একজনকে করতে হচ্ছে, তখন তার ভিতরে কিন্তু এক ধরনের প্রেশারাইজ করা হচ্ছে। তার ছুটি কিন্তু বঞ্চিত হচ্ছে। কারণ হলো সৈনিকদেরকে বলা হয় ছুটি হলো তার ঈদের মতো, সেকেন্ড ঈদ, সেটা থেকে তার বঞ্চিত হচ্ছে, তার পরিবার বঞ্চিত হচ্ছে। তখন পরিবারের মধ্যে একটা গ্যাপ তৈরি হচ্ছে, তার পারিবারিক জীবনেও কিন্তু সেটা ইফেক্ট পড়তেছে। তো সেজন্য বলবো দীর্ঘদিন থাকা এটা কোনো দেশের সেনাবাহিনীর জন্য কাম্য না। অবসরপ্রাপ্ত এবং বঞ্চিত সামরিক কর্মকর্তাদের কল্যাণ নিশ্চিতকরণে কি ধরনের উদ্যোগ নেওয়া উচিত নতুন সরকারের বলে আপনি মনে করেন? দেখুন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে আজকে যে চেয়ারে বসে আছে, উনি কোনোদিন কল্পনা করতে পারতো না যে এই চেয়ারে বসবে, যদি না তৎকালীন সময়ে জুলাই গণঅভ্যুত্থানে অবসরপ্রাপ্ত যে সশস্ত্র বাহিনীর সদস্যরা যদি আন্দোলনে যোগদান না করতো। আপনি দেখেন মিরপুর ডিওএইচএসে যে আন্দোলন শুরু হয়েছে, মহাখালী ডিওএইচএসে, রাওয়া ক্লাবে যে আন্দোলনগুলো শুরু হয়েছিল, সেটা কিন্তু হিউজ ইফেক্ট পড়েছে কিন্তু এই আন্দোলনে। তো আমি তারেক রহমানকে অনুরোধ করব যে অবসরপ্রাপ্ত এবং বঞ্চিত অফিসারদের এবং সৈনিকদের যে ধরনের বঞ্চনার শিকার হয়েছে, তাদের ব্যাপারে আপনি আমাকে পার্সোনালি বলেছিলেন যে আপনি এটার ব্যবস্থা করবেন। কারণ আপনার দেখেন, এর আগে একটা বোর্ড হয়েছিল, সেই বোর্ডে অনেক তালবাহানা হয়েছে। তারপরে সেকেন্ড বোর্ড হয়েছে, সেখানে আপনার 140 জনের মতো কয়েকজনকে জাস্ট কোনো একটা কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আপনার ভিতরে যে ক্ষতিটা হয়েছে, সেই ক্ষতি কি কেউ সেটার কম্পেনসেশন দিতে পারবে না। বাট অ্যাটলিস্ট তাদেরকে যাতে রিকগনাইজ করা হয় যে আমরা এই দেশ, এই সেনাবাহিনী, এই দেশ তোমাদেরকে স্বীকৃতি দিচ্ছে তোমাদের অবদানকে, এবং তোমরা আসলে যোগ্য ছিল সে জিনিসটা কাজ করার জন্য। এজন্য আমি বিনীতভাবে অনুরোধ করব যে আপনি তারেক রহমান, যেহেতু উনি প্রতিরক্ষা মন্ত্রী, আপনি অবিলম্বে একটি স্বাধীন বোর্ড গঠন করুন, যেখানে সবার কথা শুনুন যে আসলে কি হয়েছে, ফ্যাসিস্ট আমলে তাকে কিভাবে বঞ্চনার শিকার হয়েছিল, কিভাবে তাকে বঞ্চিত করা হয়েছে, সেই কথাগুলো আপনি শুনুন, প্রত্যেকজনের কথা শুনুন। কারণ আপনি এই যে লাস্ট যে বোর্ডটা হয়েছে, সেই বোর্ডে কিন্তু সবার ইন্টারভিউ হয় না, জাস্ট আপনার যে অ্যাপ্রিসিয়েশনের মতো আমাদের আর্মিতে বলা হয় যে একটা লেটার দেখে, তার হিস্ট্রি দেখে তাকে ডিসপোজাল দেওয়া হয়। কিন্তু এই যে লেটারটা দেখেছে, এই লেটারটা তো ফ্যাসিস্ট আমলের তৈরি করা, তাহলে আপনি তাকে কিভাবে জাজ করবেন? এই লেটার দিয়ে তাকে এফজিসিএম বলেন, তাকে ফোর্স রিটায়ারমেন্ট বলেন, যেভাবে হোক না কেন, যে লেটারটা তৈরি করা হয়েছিল সেটা কিন্তু ওই ফ্যাসিস্টরাই তৈরি করেছিল। এবং ওই ফ্যাসিস্টের তৈরি করা চিঠি যদি আপনি আবার সেম ডিসপোজাল দেন, তাহলে সে তো ডিসপোজাল হচ্ছে না। এজন্য একটা স্বাধীন বোর্ড গঠন করে সবার কথা শুনুন, সবার কেসকে স্টাডি করুন, করে তাদেরকে সুযোগ দেওয়া উচিত। এবং তাদের যদি প্রয়োজন হয়, তারা কিন্তু রিয়েলি দেশপ্রেমিক। কারণ তারা যদি দেশপ্রেমিক না হতো, তাহলে ভারতের রয়ের চোখে পড়তো না। অনেক অফিসার আছে ভারতের রয়ের লিস্টে ছিল যে তাদেরকে যে কোনোভাবে হোক আর্মি থেকে বের করতে হবে, কারণ তারা ভারত বিদ্বেষী। তো আমার কিছু অফিসার ছিল, সেটা পার্সোনাল ক্ল্যাশে ছিল। তো সেজন্য শেখ হাসিনা পার্সোনাল ক্ল্যাশেও ছিল, কিছু অফিসার ছিল আপনার অমুক মন্ত্রীর পার্সোনাল ক্ল্যাশে ছিল। তো সেজন্য বলবো, এই ধরনের কাজগুলো যারা করেছে তাদের কথাগুলো শুনুন, যে আসলে কি হয়েছে। সবাইকে ইন্ডিভিজুয়ালি ডাকুন, ডেকে তাদেরকে যেভাবে পুনর্বাসন করা যায়, অনেক স্কোপ আছে। জেনারেল জিয়াউর রহমান কিন্তু সে আদর্শ দিয়ে গিয়েছে। এই জন্য তারেক রহমানকে অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রী, যে আপনি আপনার বাবার আদর্শে যে পলিসি নিয়েছিল, সেই পলিসিতে এই বঞ্চিত অফিসারদের ব্যাপারে আপনি কাজ করবেন। জিওপলিটিক্যাল ইস্যুর ব্যাপারে আপনি একটা কথা বললেন যে জিওপলিটিক্যাল বিভিন্ন ইস্যুর চাপ সামলানোর জন্য বা জিওপলিটিক্যাল বিভিন্ন ইস্যুর যাতে আমাদের দেশে যাতে অতটা না গলাতে পারে, সেজন্য আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাটা এখন আরো বেশি শক্তিশালী করতে হবে। আপনার কি মনে হয় না যে প্রতিরক্ষা খাতে এখন আধুনিকায়ন বা সংস্কার এখন সময়ের দাবি? দেখুন, প্রতিরক্ষা খাতে সংস্কার শুধু সময়ের দাবি না, প্রতিরক্ষা খাতে সংস্কার এটাকে মানে ম্যান্ডেটরি, সময়ের দাবি নেই, ম্যান্ডেটরি। কারণ আপনি দেখেন, বাংলাদেশের যে সেনা আইন MBML, সেটা 1952 সালে তৈরি করা।
এই 1952 সালের আইন কিন্তু বর্তমান সময়ে চলবে না বা চলেও না। তো সেই জন্য এটা জাস্ট আপনাকে প্রতি রিফরমেশনের একটা সেক্টর বললাম। তারপরে আমাদের সেনাবাহিনীতে যে ধরনের আধুনিক অস্ত্র আছে সেই অস্ত্রগুলো অনেকগুলো ব্যাকডেটেড, কারণ পৃথিবী ডেইলি আপডেট হচ্ছে। আপনি আগে দেখেন যে হলো যে ফাইটগুলো হতো সেটার ফাইটে ইন্টারন্যাশনাল যে কান্ট্রি টু কান্ট্রি ফাইট হতো সেটার ফাইটিং ধরন ছিল অন্যরকম। এখনও মিসাইল টু মিসাইল ফায়ার হয়, তারপরে আপনার শক্তিশালী এয়ার ফায়ার হচ্ছে। তো আমাদের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করার জন্য এই মুহূর্তে আমাদের আধুনিক অস্ত্র, আধুনিক সরঞ্জাম, আধুনিক টেকনোলজি, আধুনিক সাইবার এক্সপার্ট, আধুনিক যে ইকুইপমেন্ট সেটাকে এনরিচ করা প্রয়োজন। কারণ এখন কিন্তু বর্তমানে প্রতিরক্ষার যে বিষয়টা আছে সেটা কিন্তু অস্ত্রের মধ্যে সীমাবদ্ধ না, সাইবার নিরাপত্তা এবং ইনফরমেশন ওয়ারফেয়ারের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা বর্তায়। তো সেক্ষেত্রে সেনাবাহিনীর অবস্থানটা কেমন হওয়া উচিত আপনি মনে করেন? দেখুন, সেনাবাহিনীর এই মুহূর্তে অবস্থানটা আমি মনে করি সেনাবাহিনীর অবস্থানটা কেমন হচ্ছে সেটা ঠিক করবে জনাব তারেক রহমান। সেটার আলোচনার ভিত্তিতে 3 বাহিনী প্রধান এবং যারা স্টেক হোল্ডার তাদের সাথে আলোচনার ভিত্তিতে, এবং সে আলোচনাটার উচিত আমি মনে করি যে হলো আমার জিও পলিটিক্যাল কন্ডিশনের উপর বেসিস করে। আমার জিও পলিটিক্যাল কন্ডিশনে যে আমার কূটনীতিক যে অবস্থান হবে সে অবস্থানটা আমার কি হওয়া উচিত। আমি কাউকে শত্রু বানাবো না, আবার কাউকে বন্ধুও বানাবো না, বাট আমি আমার নিজেরটা আদায় করে ছাড়বো। তো সেজন্য আমার প্রতিবেশী কান্ট্রিগুলোর সাথে সুসম্পর্ক রেখে একই সাথে আমি আমার আর্ম ফোর্সেসকে কিভাবে আরো ডেভেলপ করতে পারবো সেটার জন্য আমাদের প্রতিবেশী দেশ বা বহির্বিশ্বের দেশগুলোর সাথে বসে একটি সুন্দর ডিপ্লোমেসি তৈরি করতে পারে। জিওপলিটিক্যাল কন্ডিশনের বিষয়টা যখন আপনি বললেন, এর মধ্যে কিন্তু পার্বত্য শান্তি চুক্তি কিন্তু অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে। তো পার্বত্য শান্তি চুক্তি যে হয়েছে তা বর্তমান প্রেক্ষাপটে আসলে কতটুকু যুক্তিযুক্ত, এবং এত বছর পরেও পাহাড় এখনো কেন অশান্ত? দেখুন, এটা আমি বলবো শান্তি চুক্তি হলো পৃথিবীর সবচেয়ে অশান্তি চুক্তি আমি যদি বলতে যাই, এবং আমি আপনাকে প্রমাণ সহ দিতে পারবো যে এটি হলো পৃথিবীর সবচেয়ে বড় অশান্তি চুক্তি। এই পার্বত্য চট্টগ্রাম অশান্তের পিছনে আজকে কয়েক ব্যক্তি দায়ী। আপনার ব্যারিস্টার দেবাশিস রায়, মাইকেল চাকমা, নাথান বম, এরাই হলো মেন কালপিট। কারণ পার্বত্য চট্টগ্রামে বছরে 1200 কোটি টাকা চাঁদা আদায় হয়। আমি শান্তি চুক্তি করলাম, সেখানে গিয়ে আমি আবার চাঁদা রিসিট সহকারে চাঁদা দিতে হবে। চাঁদা না দিলে আমাকে মাটির নিচে পুঁতে ফেলা, জীবন্ত মানুষকে পুঁতে ফেলা হয়। এটা তো কোনো শান্তি চুক্তি না। আমি শান্তি চুক্তি করলাম, সেখানে আপনি একদম পাহাড়ি যখন বাংলাদেশে আসে, ঢাকাতে আসে, তখন তাকে ফ্ল্যাট কিনতে পারবে, বাড়ি কিনতে পারবে। আর আমি যখন পার্বত্য চট্টগ্রামে যাব তখন আমি এখানে জমি কিনতে পারবো না, আমি ফ্ল্যাট কিনতে পারবো না। তাহলে সেটা কি আলাদা দেশ? সেটা তো আমার দেশই। এই যে অশান্তি, এই অশান্তির সৃষ্টি হলো এই লোকগুলোই। কারণ তারা চাচ্ছে পার্বত্য চট্টগ্রামকে একটি আলাদা স্টেট তৈরি করার জন্য, যেটা পূর্ব তিমুরের মতো যে আলাদা স্টেট তৈরি করার জন্য। তো সেজন্য বলবো যে পার্বত্য চট্টগ্রামে যদি আমরা সত্যিকার অর্থে শান্তি চাই, সেই ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী ক্যান্টনমেন্ট স্থাপন করা প্রয়োজন, এবং পার্বত্য চট্টগ্রামের রোডগুলো ডেভেলপ করা প্রয়োজন। আমি কিছুদিন আগে আমার কোর্সমেটকে সাথে আলোচনা করছিলাম যে কেন পার্বত্য চট্টগ্রাম অশান্তি। বলা হচ্ছে যে ওইখানে যে ওই রোডগুলো করতে দিচ্ছে না। কারণ কি, যদি করতে দেওয়া হয় তখন সেনাবাহিনী পেট্রোল বেড়ে যাবে, সেনাবাহিনীর নজরদারি বেড়ে যাবে। তারা করতে দিচ্ছে না, এটা গভর্নমেন্ট করতে দিচ্ছে না। আমি আপনাকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা পর্যায়ে ছিল কুকিচিনের আস্তানায় অ্যাটাক করা, কুকিচিনের আস্তানায় ইউবি ড্রোন দিয়ে ট্র্যাক করা হয়েছিল। পরবর্তী সময় ওইখানে অপারেশন লঞ্চ করার জন্য যে প্রতিরক্ষা মন্ত্রী তৎকালীন সময় যিনি ছিলেন তাকে পারমিশন চাওয়া হয়েছিল, বাট হি ডিড নট গিভ দ্য পারমিশন। তাহলে কার স্বার্থে আপনি পারমিশন দেন নাই? কুকিচিন কি এ দেশের শত্রু না? তারা তো জঙ্গি গোষ্ঠী, তারা তো অস্ত্রধারী। তাহলে তাদেরকে নিউট্রালাইজ করার জন্য আমার আর্মি যখন চাচ্ছে তখন আপনি পারমিশন দিচ্ছেন না। তাহলে আপনি কেন পারমিশন দিচ্ছেন না সেটা জাতির সামনে ক্লিয়ার করুন। তো এই জন্য বলবো যে হলো, আমি আমার দেশকে যদি ভালোবাসি, আমার দেশকে যদি সত্যিকার অর্থে এই দেশের উন্নতি চাই, তাহলে আমাকে স্বচ্ছ একটি চুক্তি করতে হবে। আর চুক্তি কিসে? তুমি বাঙালি, আমিও বাঙালি। তুমি বাংলাদেশের পাসপোর্ট বিয়ার করো, আমি বাংলাদেশের পাসপোর্ট বিয়ার করি, সবাই সমান। এখানে কোনো ধরনের ট্যাগিং, কোনো ধরনের তারা বলে যে তারা হলো উপজাতি সংজ্ঞার মধ্যেই পড়ে না। তারা উপজাতি, তারা আদিবাসী হতে পারে, তারা তো উপজাতি হতে পারে না। তো সেজন্য বলবো যে একটি সুন্দর সবাইকে নিয়ে পার্বত্য চট্টগ্রামে
এই যে সৃষ্টি হচ্ছে, অশান্তিটা, সেটা সম্ভব। সেনাপ্রধান ইতিমধ্যে ঘোষণা করেছেন যে নবনির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর পর্যায়ক্রমে সেনাবাহিনীরা তাদের ব্যারাকে ফিরে যাবে। তো এই ট্রানজিশন বা ফেরার প্রক্রিয়াটা কতটুকু সুশৃঙ্খলভাবে সম্পন্ন হচ্ছে বলে আপনি মনে করছেন? দেখুন, এই ট্রানজিশন পিরিয়ডটা সেনাবাহিনীর ব্যারাকে ফেরত যাওয়া, সেনাবাহিনী যে ডিসিপ্লিন ফোর্স, আমি মনে হয় এবং সবাই সেটা জানে, তারা ব্যারাকে ফিরে যাবে। এবং অলরেডি সেনাপ্রধান ঘোষণা দিয়েছে যে নতুন সরকার গঠিত হওয়ার পরপরই সেনাবাহিনী ব্যারাকে ফেরত যাবে এবং খুব সুন্দরভাবে ফেরত যাবে। বাট আমার অনুরোধ থাকবে তার আগে পুলিশের যে সংস্কার বা পুলিশের ভিতরে যে মোরালটা, সেই মোরালটা আপগ্রেড করা। আপনি সবাইকে দেখেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় পুলিশকে একদম ডাউন করে দেওয়া হয়েছিল। বাচ্চা বাচ্চা পোলাপান গিয়ে বলতো যে আমি অমুক ওসিকে খুন করছি, অমুক থানা উড়িয়ে দিয়েছি। এটাতে হয় কি যে আমি তার মনস্তাত্ত্বিক একটা ফ্যাক্ট। কারণ আপনি দেখবেন যে হলো আপনার যখন শত্রুর সামনে ফেস করবেন, একটা বুলেট টেস্ট আপনি মরে যেতে পারেন যে কোনো মুহূর্তে একটা অ্যামুনিশনে, তারপর আপনি ফেস করতেছেন। হোয়াই? কারণ আপনার মোরাল এনকারেজ আছে। ওই মোরাল, আপনার যখন মোরালটা ব্রেকডাউন করে দেওয়া হয়, তখন কিন্তু সেই কোনো বাহিনী ফাংশনেবল থাকে না। তো সেজন্য বলবো, সেনাবাহিনী ব্যারাকে ফেরত যাওয়ার আগে পুলিশ যে তার রিয়েল মোরাল যেটা, যে পুলিশিং কাজ করার জন্য, সেটা এনশিওর করার পর আমি মনে করি সেনাবাহিনী ব্যারাকে ফেরত যাওয়া উচিত। ফ্যাসিস্টের আমলে যখন পতনের সময়টা দেখেছি যে পুলিশ বা র্যাব যারা আইন শৃঙ্খলা বাহিনীরা আছে, ওদেরকে অনেকটাই হলো মানে তাদেরকে ডিমোরালাইজ বা যাই হোক, তাদেরকে এখন কেউ ওইভাবে অতটা গুরুত্ব সহকারে ওইভাবে আইন শৃঙ্খলা বাহিনী দেখে না বাংলাদেশের মানুষজন। তো মানে সেনাবাহিনী এখন পুরোপুরি যখন ব্যারাকে ফিরে যাবে, দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষায় সিভিল প্রশাসন এখন মানে কতটুকু প্রস্তুত এই সময়টাতে বলে আপনি মনে করেন? দেখুন, এবং বাংলাদেশের মানুষ কি তাদের প্রতি আস্থা আবার ফিরিয়ে আনতে পারবে নাকি? আমি বর্তমান সময় যদি আস্থার কথা বলেন, এখনো বাংলাদেশের মানুষ পুলিশের উপর আস্থা নেই। এটা যদি আপনি ফ্র্যাঙ্কলি বলেন, এবং কেন আস্থা নেই আপনার, সেটার কারণ হলো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময় গুটি কয়েক ব্যক্তির বিভিন্ন ধরনের প্ররোচনার কারণে, যেটা, এবং পুলিশের মধ্যেও কিছু আপনার গুটি কয়েক ব্যক্তি আছে যাদের কারণে কিন্তু পুলিশ তার পুরনো যে রিয়েল পুলিশিং যেটা, সেটা পারছে না। যেমন আমি আপনাকে বলি যে পুলিশ এবং অন্যান্য র্যাব যেটা বললেন, তাদের মনোবল হারানোর কারণ, যেমন কিছুদিন আগে ইকবাল করিম ভূঁইয়া, আমাদের সাবেক সেনাপ্রধান, উনি যে কথাগুলো বলেছে সেনাবাহিনী সম্পর্কে, যে মাত্র 10,000 টাকার বিনিময়ে নাকি খুন করা হতো, তো এবং উনি নাকি বিচার করতে পারতেন না। তা আপনি যখন সেনাপ্রধান ছিলেন, আপনি কি করেছেন তখন? কারণ র্যাবে যখন যাওয়া হয় ডেপুটেশনে, তখন 1 বছর, 1.5 বছর, 2 বছরের জন্য যাওয়া হয়। পরবর্তী তারা কিন্তু আবার ক্যান্টনমেন্টে ফেরত আসে। সেনাবাহিনী 6 মাস পরে ফেরত আসে, কেউ 1 বছর পরে ফেরত আসে, বা কেউ কোনো তো অন্যায় হলো তাহলে 6 মাসের মধ্যে ফেরত আসে। তখন কেন আপনি তার শাস্তি এনশিওর করতে পারেন নাই? বিকজ ইউ আর দ্য সুপ্রিম কমান্ডার। সো আপনি তৎকালীন সময় যদি আপনি একজনেরটা যদি স্টপ করতে পারতেন, বা একজনকে দিয়ে আপনি যদি একটা এক্সাম্পলারি জাস্টিস করতে পারতেন, তাহলে বাকি সবাই কিন্তু সেখানে সবাই কিন্তু সেই ভয়ে আর কোনো ধরনের অন্যায় কাজ জড়িত হতো না। এখন আপনি বলতে পারেন যে আপনার নিরাপত্তা উপদেষ্টা বা হলো প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা সেটা করতে দেয় নাই। যদি আপনাকে কাজ করতে না দেয়, আপনি যে সেনাবাহিনীর শপথটা নিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের উপর এবং জনগণকে সার্ভ করার, বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যে শপথটা নিয়েছেন, সেই শপথ অনুযায়ী আপনি যখন সেনাপ্রধানের চেয়ারে বসছেন, সেই শপথকে আপনি ভাঙছেন কিনা? তো সেটার জন্য তো সবার আগে আপনার বিচার হওয়া উচিত। অন্য সেনাবাহিনীর অন্য সদস্যের আগে, সবার আগে আপনার বিচার হওয়া উচিত। ইউ ডু নট কন্টিনিউ ইউর ওথ। তো সেজন্য বলবো যে এই ধরনের কথা যেটা হয়েছে, অতীতের ভুল যেটা হয়েছে, সেটা আমরা সবাই দেখেছি, এবং এটা আমাদের এই জাতির জন্য একটা লেসন। সে অতীতের ভুলটা কাটিয়ে উঠে আমরা মনে করি যে আমাদের এই বাহিনীগুলো কিন্তু স্বাধীনতার পর থেকে ছিল, আছে, থাকবে। এই বাহিনীর উপরেই কিন্তু আমাদের ডিপেন্ডেন্সি সবচেয়ে বেশি। পুলিশ বলেন, আর্মি বলেন, বিজিবি বলেন, র্যাব বলেন। সো তাদেরকে মোরালি আমরা এনকারেজ করবো, মোরালি এনকারেজ করে এই দেশে যাতে সুশৃঙ্খলভাবে এই দেশ তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে, সেজন্য ওদেরকে এনকারেজ করা উচিত। এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা আছেন, তারা কিন্তু মব কালচার বা মব জাস্টিস, তারাও কিন্তু এখন এই জিনিসটা নিয়ে ভীত সন্ত্রস্ত রয়েছে কিন্তু। তো মব কালচারের এই বিষয়টা কিন্তু অনেক বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এখন। এই জিনিসটা বন্ধে, এই অপসংস্কৃতিটা বন্ধে সামাজিক পর্যায়ে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখুন, মব কালচারটা সৃষ্টি হয়েছে 5th আগস্টের পরবর্তী সময়ে। কিছু উৎসুক জনতা, তাদের স্বার্থের নেশি মহল,
তারা এই মব কালচারটা তৈরি করেছে। তো এই মুহূর্তে এটা বন্ধ করার জন্য একটা মাত্র ওয়ে আছে, সেটা হলো স্ট্রিক্ট ল। স্ট্রিক্ট ল, যে কেউ আইনের ঊর্ধ্বে না, যদি কেউ ভুল করে থাকে তাকে আইনের সোপর্দ করা এবং কিন্তু আইন আইনের শৃঙ্খলা সুশাসন করা। বাহিনীর মানুষজনও তো যে সেখানে মানে ইন্টারফেয়ার করবে, তারাও কিন্তু সেই জিনিসটা কিন্তু তারা ভয় পায় যে ইন্টারফেয়ার করবে এতগুলো মানুষজনের মাঝে। না, আমি তো দেখি যে হলো যে অনলি পুলিশ ভয় পাচ্ছে, সেনাবাহিনী তো যেখানে যাচ্ছে সেখানে একদম 10 সেকেন্ড 10 পর্যন্ত গুনতেছে, তার মধ্যে কিন্তু সাইজ হয়ে যাচ্ছে। এটা এটা কিন্তু আপনার জাস্ট পুলিশ কিন্তু জাস্ট হলো, তাদের বললাম না যে মোরালি তারা ভয় পাচ্ছে। তো পুলিশের মোরালটা যখন আপনি বাড়াতে পারবেন, পুলিশের মোরাল যখন এনকারেজটা বাড়বে, তখনই কিন্তু আপনি এই মব কালচার থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ কয়েকদিন পর সেনাবাহিনী থাকবে না, তারপর তারা ক্যান্টনমেন্টে চলে যাচ্ছে। সো এই মুহূর্তে পুলিশকে তার আরো স্ট্রং করে আমি মনে করি সেনাবাহিনীকে ক্যান্টনমেন্টে ফেরত যাওয়া উচিত। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে আপনাকে শেষ প্রশ্নটি করতে চাচ্ছি, যারা নতুন করে আবার দেশ গড়ার স্বপ্ন দেখছে তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান? দেখুন, আমরা যারা নতুন ইয়াং আছি, আসলে এই দেশকে আমরা সত্যিকার অর্থে ভালোবাসি। আমি নিজে ব্যক্তিগতভাবে সিঙ্গাপুরে পিআর পেয়েও আমি রিটার্ন করে এসেছি, কারণ এই দেশকে ভালোবাসার জন্য। সো আমরা আমাদের এক্সপেকটেশন একটাই থাকবে, যেটা হলো একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ, সবাইকে নিয়ে, সে বিরোধী দল হোক, আমার মতের বিরোধী হোক, তা সে আমার ফ্রেন্ড, সে যে দলের হোক না কেন, যেটা তারেক রহমান অলরেডি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অলরেডি সেটা সেই এক্সাম্পলটা সেট করেছে, যে উনি নিজে নাহিদ ইসলামের বাসায় গিয়েছে, বিরোধী দলীয় বাসায়ও তার গিয়েছেন, বিরোধী দলীয় প্রধানের বাসায় বাসায়ও গিয়েছে। গিয়েছেন। এই যে এই কালচারটা উনি স্টার্ট করেছে, এটা উনি তো আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে যে আজকে কেউ যদি আওয়ামী লীগের হয় সে বিএনপির বাসায় যাবে, কেউ যদি বিএনপি হয় সে আওয়ামী লীগের বাসায় যাবে, কেউ জামাতের বাসায় যাবে, সবাইকে নিয়ে এই দেশটা সুন্দরভাবে গড়ে তুলতে পারবে, যেটা সিঙ্গাপুরের প্রেসিডেন্ট করতে পেরেছে, সবাইকে অ্যাডজাস্ট করেছে। তো এই জন্য বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে অনুরোধ, আপনি সবাইকে নিয়ে দেশ গড়ুন। এখানে কেউ কাউকে বাদ দিয়ে আপনি দেশ গড়তে পারবেন না। এজন্য আমরা এই দেশের সাধারণ জনতা, ইয়াং যারা আছে, তাদের জন্য, তাদেরকে সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলুন। ধন্যবাদ। সাইফুল্লাহ খান সাহেব, ধন্যবাদ আপনাকে আজকের আমাদের এই প্রশ্নোত্তর পর্বে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, গ্রিন টিভির সকল দর্শককে ধন্যবাদ।